সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাজেদা বেগম, রাজধানী আইটিএল কলেজ, লেকচারার ফিনান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। আমরা বর্তমানে করোনা ভাইরাস কোভিড-19 এই প্যান্ডেমিক সিচুয়েশন আমরা সবাই মোটামুটি আতঙ্কিত এবং সবাই মোটামুটি এই ভয়াবহ সিচুয়েশনের মুখোমুখি। তো আমাদের এই সিচুয়েশনে বাসায় এবং খুব জরুরি না হলে আমরা বাসা থেকে বের হব না এবং সোশ্যাল ডিস্টেন্স অবশ্যই মেনটেন করে চলবো এবং বাসায় যতটুকু সময় থাকবো, যখনই আমরা সময় পাবো আমাদের হাতটা পরিষ্কার রাখবো এবং খুব প্রয়োজন না হলে আমরা বাসা থেকে বের হব না। তো এই মহামারী সিচুয়েশনে আমাদের শিক্ষা কার্যক্রম যাতে বন্ধ না থাকে সেই লক্ষ্যে আমাদের কলেজ কর্তৃপক্ষ থেকে অনলাইনের টিউটোরিয়ালের মাধ্যমে তোমাদেরকে পড়াশোনা পড়ার একটি সুবর্ণ সুযোগ করে দিয়েছে। সেই ক্ষেত্রে আজকেই আমি অনলাইন টিউটোরিয়ালে তোমাদের যে সামনে পরীক্ষা এমটি আমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, দ্বাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা, ফিনান্স, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ফিনান্স, ব্যাংকিং ও বিমা, টপিক হচ্ছে সপ্তম অধ্যায়। আমরা লেকচার নাম্বার 1 আমরা আজকে তোমাদের এই এমটি সিলেবাস অনুযায়ী একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি সবাই এই টিউটোরিয়াল থেকে উপকৃত হবে। তো আসো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই এমটির সিলেবাসটা যেটা তৃতীয় সেমিস্টারে আমরা সবাই এই মোটামুটি আমরা জানি। তারপর আমি আবার বলে দিচ্ছি, তোমাদের কলেজের ফেসবুক পেজে তোমরা এই চ্যাপ্টার এবং এই সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তো তারপর আমি বলে দিচ্ছি যে এমটির সিলেবাসটা আমাদের যে টপিকস দুটার উপর হবে সেটা কি, একটা হচ্ছে অধ্যায় সপ্তম, এটা হচ্ছে দ্বিতীয় পত্র, আরেকটা হচ্ছে অধ্যায় পঞ্চম, এটা হচ্ছে প্রথম পত্র। এই অধ্যায় দুটো থেকে তোমাদের মোটামুটি এমটির সিলেবাস কভার আপ করতে হবে। সেটা হচ্ছে তোমাদের অধ্যায় সপ্তম প্রথম দ্বিতীয় পত্রের এবং অধ্যায় পঞ্চম দ্বিতীয় পত্রের, এই দুইটি অধ্যায় থেকে তোমাদের পূর্ণ 30 মার্কসের উপর 30 মার্কসের মতো এই এক কথায় উত্তর দিতে হবে। তার মানে তোমাদের এই 30 মার্কসের পরীক্ষাটি এই দুটি অধ্যায়ের উপর হবে আমার ফিনান্স সাবজেক্টে। তো আশা করি সবাই আমরা জানলাম। তো আমি সেই লক্ষ্য রেখে তোমাদের অধ্যায় সপ্তম মানে দ্বিতীয় পত্রের এই অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করব এবং এই অধ্যায়টি আমরা আমাদের কলেজ বন্ধ হওয়ার আগেই শেষ করেছি। তারপর আজকে রিভিশন আকারে এই অধ্যায়টি তোমাদের জন্য আমি নিয়ে আসলাম। শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে অধ্যায় দ্বিতীয় পত্রের লেকচার তহবিলের উৎস ব্যবহার। কিসের তহবিল? ব্যাংক তহবিলের উৎস এর ব্যবহার। এই ব্যাংকটা কি এবং এর তহবিলগুলো কি কি এবং কোন কোন উৎস থেকে ব্যাংক তার তহবিল সংগ্রহ করতে পারে এবং এর ব্যবহারগুলো কি, এর প্রয়োজনীয়তা কি, এই সম্পর্কিত আলোচনা করবে এই অধ্যায়টিতে। তো সর্বপ্রথমে আমরা জানি ব্যাংকটা কি। ব্যাংকিং আমরা জানি, যেমনটি আমরা জানি ব্যাংক হচ্ছে একটি আর্থিক মধ্যস্থকারী ব্যবসায়ী প্রতিষ্ঠান। ব্যাংক কি করে? ব্যাংক বিভিন্ন ধরনের মুনাফা অর্জনের উদ্দেশ্যে, অবশ্যই ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। তো ব্যাংকের প্রথম এবং প্রধান উদ্দেশ্য যদি মুনাফা অর্জন হয়, তাহলে কিভাবে সে মুনাফাটা অর্জন করবে? ব্যাংক বিভিন্ন ধরনের তার গ্রাহকদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে। এই সুযোগ সুবিধার মধ্যেই হচ্ছে ব্যাংকের তার তহবিল নিহিত। তার মানে ব্যাংকের সাথে তহবিলটা কিন্তু একেবারে আঙ্গাঙ্গিকভাবে জড়িত। তো আমরা আসি ব্যাংকটা আগে কি সেটা জানি, বা যেমনটি আমরা জানি ব্যাংক হচ্ছে একটি আর্থিক মধ্যস্থকারী ব্যবসায়িক প্রতিষ্ঠান। ব্যাংক হচ্ছে কি? একটি আর্থিক মধ্যস্থকারী ব্যবসায় প্রতিষ্ঠান। ব্যাংক হচ্ছে একটি আর্থিক মধ্যস্থকারী ব্যবসায় প্রতিষ্ঠান যার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তাহলে ব্যাংকের যে আর্থিক মধ্যস্থকারী ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিলটা কিভাবে সংগৃহীত? তাহলে ব্যাংক তহবিলটা কি? ব্যাংক তহবিল হচ্ছে ব্যাংক সাধারণত তার নিজস্ব উৎস এবং বাইরের বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করতে পারে। ব্যাংক তার নিজস্ব উৎস বলতে কি, যে ব্যাংক তার শেয়ার বিক্রি করে
সাধারণত একটা নিজস্ব উৎস হিসেবে কাজ করে। তার মানে ব্যাংক তার শেয়ার বিক্রি করে যে মূলধন বা অর্থ সংগ্রহ করে সেটাকে বলা হয় ব্যাংকের নিজস্ব উৎস। তার পাশাপাশি ব্যাংক কিন্তু বিভিন্ন ধরনের মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের যে লভ্যাংশ, সেই সব কোম্পানি ব্যাংক তার সম্পূর্ণ লভ্যাংশ প্রদান না করে অবন্টিত লভ্যাংশ সংরক্ষণ করতে পারে, যেটাকে আমরা বলি সংরক্ষিত তহবিল। তো সঞ্চিতি তহবিল বা সংরক্ষিত তহবিল, তো সঞ্চিতি তহবিলটাও কিন্তু ব্যাংকের একটা নিজস্ব উৎস। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ায় দেখো, ব্যাংক তহবিল বলতে আমরা এভাবে লিখতে পারি, ব্যবসায়িক প্রয়োজনে ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক তার নিজস্ব উৎস ও বাইরের বিভিন্ন উৎস হতে যে অর্থ সংগ্রহ করে তার সমষ্টিকে ব্যাংক তহবিল বলে। তার মানে কি, সংজ্ঞাটা দেখো কি বললো, যে ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক তার নিজস্ব উৎস ও বাইরের বিভিন্ন উৎস থেকে যে অর্থ সংগ্রহ করে, আর এই সংগ্রহিত অর্থের সমষ্টিকেই বলা হয় ব্যাংক তহবিল। তার মানে কি, ব্যাংক নিজস্ব উৎস থেকে এবং বাইরের বিভিন্ন উৎস থেকে, তার মানে ব্যাংক দুইটা উৎস থেকে তার তহবিল সংগ্রহ করে থাকে, নিজস্ব এবং বাইরের উৎস, এর সমষ্টিকে বা এর যোগফলকেই বলা হয় ব্যাংক তহবিল। তাহলে নিজস্ব উৎস কি হতে পারে, ওই যে বললাম ব্যাংক তার শেয়ার বিক্রি করে বা যে সকল শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেওয়ার কথা সেটা না দিয়ে সংরক্ষণ করতে পারে, অথবা অবন্টিত মুনাফা হিসেবে সেটা রেখে দিতে পারে। এই অবন্টিত মুনাফার অংশ বিশেষ সে নিজস্ব হিসেবে কাজ করতে পারে। তার মানে কি, ব্যাংক তার নিজস্ব উৎস বলতে ব্যাংক তার শেয়ার বিক্রি করে যে মূলধন সংগ্রহ করে, এবং বাইরের উৎস বলতে কি বোঝাচ্ছে, বাইরের উৎস বলতে ব্যাংক বিভিন্ন ধরনের ঋণ নিতে পারে, অথবা ব্যাংক তার আমানত হিসাব থেকে, যেমন ব্যাংক বিভিন্ন ধরনের জনগণকে সুবিধা দিয়ে থাকে। ব্যাংক কি করতে পারে, ব্যাংক হিসাব অফার করে, জনগণদের সেবা দিয়ে থাকে, সুযোগ সুবিধা প্রদান করে থাকে। ব্যাংক হিসাবটা বলতে গেলে আবার একটু আলোচনা করতে হয়। দেখো আমি একটু মুছে ফেললাম। প্রথমে আমরা জানবো যে ব্যাংকের নিজস্ব উৎস কি। ব্যাংকের নিজস্ব উৎস, ব্যাংকের নিজস্ব উৎস বলতে শেয়ার বিক্রি করে, ব্যাংক শেয়ার বিক্রি করে, অথবা আরেকটা উৎস হতে পারে, আমি কিন্তু এটা তোমাদের বোঝানোর স্বার্থে বলছি, এভাবে কিন্তু তোমাদের বুঝতে হবে। ব্যাংকের নিজস্ব উৎস বলতে শেয়ার বিক্রি করে ব্যাংক মূলধন অর্থ সংগ্রহ করতে পারে। আরেকটা হতে পারে ব্যাংক তার মুনাফা সম্পূর্ণ বন্টন না করে, মানে শেয়ার হোল্ডাররা কি পায়, শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিতে হয়, তো ওই লভ্যাংশ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ সম্পূর্ণ না দিয়ে সংরক্ষণ করাটাকে বলা হয় ব্যাংকের সংরক্ষিত তহবিল। তো সেটাও কিন্তু তার নিজস্ব উৎস। তাহলে ব্যাংক তার অবন্টিত মুনাফা, ব্যাংকের অবন্টিত মুনাফা, তার মানে ব্যাংক নিজস্ব উৎস বলতে ব্যাংক শেয়ার বিক্রি করে তহবিল অর্থ সংগ্রহ করতে পারে, অথবা ব্যাংকের যে অবন্টিত মুনাফা, যেটা সংরক্ষিত বা যে আমরা যেটাকে বলি যে রিটেন আর্নিংস, সংরক্ষিত মুনাফা, সেটাও কিন্তু একটি অবন্টিত মুনাফা, শেয়ার হোল্ডারদের লভ্যাংশ না দিয়ে সে সংরক্ষণ করে, এটা থেকেও কিন্তু নিজস্ব তহবিল গঠন করে। তো ব্যাংকের নিজস্ব উৎস কি আমরা দুইটা জানলাম। এবার আসি বাইরের বিভিন্ন উৎস কি। একটা হলো ব্যাংকের ভেতরের উৎস যেটা নিজস্ব। এবার ব্যাংকের বাইরের উৎসগুলো কি, ব্যাংকের বাইরের উৎসগুলো হচ্ছে ব্যাংক যেমন ব্যাংক সিকিউরিটি বিক্রয় করতে পারে, ঋণ নিতে পারে, ঋণ
বা সিকিউরিটিজ বিক্রয়। ব্যাংক বিভিন্ন ধরনের ঋণ নিতে পারে। তো ব্যাংক কিভাবে ঋণ নেবে? ব্যাংক বিভিন্ন ধরনের ঋণ নিতে পারে, যেমন ওই যে বললাম ব্যাংক শেয়ার, ব্যাংক হচ্ছে বন্ড বাজারে ছাড়তে পারে, বন্ড একটা ঋণের দলিল। তো আবার বিভিন্ন ধরনের সিকিউরিটিজ বিক্রয় করতে পারে। আরেকটা জিনিস হচ্ছে ব্যাংকের শেষ আশ্রয়স্থল হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তার মানে কেন্দ্রীয় ব্যাংক থেকেও কিন্তু ব্যাংক ঋণ নিতে পারে। আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যে নাকি বাংলাদেশের ক্ষেত্রে না, পৃথিবীর, আমি সবার ক্ষেত্রে না, আমাদের দেশের প্রেক্ষাপটে বলি, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ঋণের শেষ আশ্রয়স্থল। কেন্দ্রীয় ব্যাংক যখন কোনো ব্যাংক ঋণের দরকার হয় এবং অন্য কোনো জায়গা না পাবে, তখন তার একমাত্র আশ্রয়স্থল হবে কেন্দ্রীয় ব্যাংক। তার মানে শরণাপন্ন কার কাছে হবে? কেন্দ্রীয় ব্যাংকের কাছে। এই জন্যই বলা হয় কেন্দ্রীয় ব্যাংকে ঋণের শেষ আশ্রয়স্থল। তাহলে ঋণ নিতে পারে কেন্দ্রীয় ব্যাংক থেকে, ঋণ নিতে পারে সিকিউরিটিজ বা বিক্রয় করে বা বন্ড ইস্যু করে, অথবা শেয়ার বিক্রি করে, অথবা সে বিভিন্ন ধরনের অন্যান্য উৎস থেকে হতে পারে, অবর্তিত মুনাফা হতে পারে, বিশেষ আমানত হিসাবের মাধ্যমে হতে পারে। তো এই যে ব্যাংকের বাইরের উৎসগুলোকে ঋণ নিতে পারে, অথবা ব্যাংক তার আমানত হিসাবে জনগণের কাছ থেকে যে আমানতগুলো গ্রহণ করে, আমানত হিসাবে সংগৃহীত অর্থ। তাও কিন্তু তার উৎস। ব্যাংক কিন্তু বিভিন্ন ধরনের ব্যাংক হিসাবের মাধ্যমে জনগণকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে, যেমন চলতি, সঞ্চয়, স্থায়ী। এই ধরনের ব্যাংক হিসাব সাধারণত 3 ধরনের হয়, চলতি, সঞ্চয়, স্থায়ী। তো এই ধরনের হিসাবগুলোর মাধ্যমে আমানত সংগ্রহ করা হয়, আর এই আমানতটা ব্যাংকের মূলধন হিসেবে কাজ করে, যেটা বাইরের উৎস। তার মানে আমানত হিসাবের মাধ্যমেও কিন্তু সে অর্থ সংগ্রহ করতে পারে। তার মানে ব্যাংকের বাইরের উৎসগুলো কি কি বললাম? একটা হচ্ছে ব্যাংক তার ঋণ বা বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে পারে, বা অন্যান্য উৎস থেকে ঋণ নিতে পারে, অথবা ব্যাংক সিকিউরিটিজ বিক্রয় করতে পারে, অথবা ব্যাংক আমানত হিসাবে সংগৃহীত ঋণ নিতে পারে। তাহলে আমরা আজকে এই ব্যাংক ঋণের ক্ষেত্রে কিন্তু তহবিল সংগ্রহের ক্ষেত্রে দুটি উৎস কিন্তু জানতে পারলাম। এখনো কিন্তু তহবিলের উৎস আলোচনা করিনি, ব্যাংকের বাইরের উৎস আর নিজস্ব উৎস আলোচনা করলাম। এবার আসি ব্যাংক তহবিলের উৎস। আমরা জানলাম যে ব্যাংক সাধারণত দুটি উৎস থেকে তহবিল সংগ্রহ করে, এবং এই সমষ্টিকে বলা হয় ব্যাংক তহবিল। আর ব্যাংকের তহবিলের উৎস হচ্ছে দুটি। কি কি? একটা হচ্ছে দীর্ঘমেয়াদী উৎস, আরেকটা হচ্ছে স্বল্প মেয়াদী উৎস। আমরা কিন্তু এই টপিকসগুলো খুব ডিটেল আকারে পড়বো এই কারণ আমাদের এই যে 30 মার্কসের 30 মার্কসের যে এক কথা উত্তর আসবে, সেটা কিন্তু বইয়ের ভিতর থেকে আসবে। তো আমরা বই যদি টু দ্য পয়েন্ট টপিকস না বুঝি, তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবো না। অনেক কিছু আছে উদ্দীপক পড়ে বুঝতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এই স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী উৎস বলো, তহবিল বলো, এই মানে পুরোপুরি অধ্যায়গুলো তোমাদের আয়ত্ত করতে হবে ভালো করে। তা আসো, ব্যাংক তহবিলের উৎস বলতে দীর্ঘমেয়াদী উৎস আর একটা হচ্ছে স্বল্পমেয়াদী উৎস। এই দুইটা উৎস থেকে ব্যাংক সাধারণত তহবিল সংগ্রহ করে থাকে। তো একটা হচ্ছে দীর্ঘমেয়াদী উৎস, এটা কি কি হতে পারে দেখো। দীর্ঘমেয়াদী উৎস তো সাধারণত পরিশোধিত মূলধন, সঞ্চিত তহবিল, বিশেষ আমানত হিসাব, আমাদের বিশেষ আমানত হিসাব। আরেকটা হচ্ছে আমাদের ব্যাংক কিন্তু বিভিন্ন ধরনের ঋণ গ্রহণ করতে পারে, ঋণপত্র বা সিকিউরিটিজ বিক্রয়ের মাধ্যমে। ব্যাংক কিন্তু তোমার পরিশোধিত মূলধন একটা উৎস। দীর্ঘমেয়াদী উৎস হচ্ছে
কয়টি দেখো, দীর্ঘমেয়াদী ব্যাংক তহবিলের উৎস দুই প্রকার, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী উৎস, একটা স্বল্পমেয়াদী উৎস। তো দীর্ঘমেয়াদী উৎসের মধ্যে পরিশোধিত মূলধনটা কি? পরিশোধিত মূলধন হচ্ছে ব্যাংকের এমন একটি তহবিল উৎস, এমন একটি উৎস যেটা কি, যে ব্যাংক তার শেয়ার বিক্রি করে যে মূলধন সংগ্রহ করে সেটাকে বলা হয় পরিশোধিত মূলধন। আবার বলছি, ব্যাংক তার নিজস্ব শেয়ার বিক্রি করে যখন মূলধন সংগ্রহ করে বা অর্থ সংগ্রহ করে তাকে বলা হয় পরিশোধিত মূলধন। সংজ্ঞাটা একটু সবাই ক্লিয়ার হয়ে যাও। তার মানে কি বিক্রি করে? শেয়ার বিক্রি করে। ব্যাংক তার শেয়ার বিক্রি করে যে মূলধন সংগ্রহ করে তাকে বলা হয় পরিশোধিত মূলধন। ক্লিয়ার? এবার আসি সঞ্চিত তহবিল। ওই যে বললাম, ব্যাংক শেয়ার হোল্ডারদের শেয়ার বিক্রি করবে, শেয়ার হোল্ডারদের কি দিতে হবে? লভ্যাংশ। শেয়ার হোল্ডারদের লভ্যাংশ না দিয়ে ব্যাংক তার অর্জিত মুনাফা, ব্যাংক তার সম্পূর্ণ অর্জিত মুনাফার সম্পূর্ণ শেয়ার হোল্ডারদের বা লভ্যাংশ না দিয়ে কিছু অবন্টিত হিসেবে রেখে দেয়, সঞ্চিত হিসেবে রেখে দেয়, আর সেটাকেই বলা হয় সঞ্চিতি তহবিল। আর সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটি উৎস যা পরবর্তীতে সে বিনিয়োগ করে। আবার বিশেষ আমানত হিসাব, ব্যাংক জনগণের কাছ থেকে বিভিন্ন ধরনের অর্থ সংগ্রহ করে আমানত হিসাবের মাধ্যমে, চলতি, সঞ্চয়, স্থায়ী, এই ধরনের হিসাবের মাধ্যমে ব্যাংক আমানত সংগ্রহ করে। এটাও কিন্তু দীর্ঘমেয়াদী উৎস হিসেবে কাজ করে। তারপর ঋণপত্র বা সিকিউরিটিজ বিক্রয়, ব্যাংক বিভিন্ন ধরনের ঋণপত্র, ঋণের মাধ্যমে, যেমন বললাম কেন্দ্রীয় ব্যাংক থেকে বা অন্যান্য ব্যাংক থেকে বা অন্য যে কোনো মাধ্যমে সে কি করতে পারে? ঋণ নিতে পারে, এবং সেই ঋণটা অবশ্যই হতে হবে দীর্ঘমেয়াদী। সিকিউরিটিজ বিক্রয় করে ব্যাংক তার তহবিল সংগ্রহ করে থাকে। তাহলে আমরা এই চারটা বিষয় কিন্তু দীর্ঘমেয়াদী উৎসের আওতায় পড়ে, ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, এটা বলতে পারো ঋণ কিন্তু স্বল্পমেয়াদীও হয়, দীর্ঘমেয়াদীও হয়। তাহলে আমরা বলতে পারি যে আমাদের স্বল্পমেয়াদী উৎস এখানে না, এটা দীর্ঘমেয়াদী। এই হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী উৎসগুলো। কি কি? পরিশোধিত মূলধন, সঞ্চিত তহবিল, বিশেষ আমানত হিসাব, ঋণপত্র বা সিকিউরিটিজ বিক্রয়। এইগুলির মাধ্যমে দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করে থাকে ব্যাংক। সেটা কোন উৎস থেকে? দীর্ঘমেয়াদী উৎস থেকে। এগুলো সবই দীর্ঘমেয়াদী উৎস। এবার আসি আমাদের স্বল্পমেয়াদী উৎসগুলো কি কি। স্বল্পমেয়াদী উৎস বলতে ব্যাংক সাধারণত যে আমানত হিসাব, সেই আমানত হিসাবের মাধ্যমে ব্যাংক, ওই যে বললাম চলতি, সঞ্চয়, স্থায়ী, স্থায়ী হিসাবটা কিন্তু দীর্ঘমেয়াদী হয়, আবার সঞ্চয় হিসাবটা, আবার চলতি হিসাবটা কিন্তু স্বল্পমেয়াদী হয়। তাহলে এই আমানত হিসাবের মাধ্যমে ব্যাংক স্বল্পমেয়াদী উৎস হতে তহবিল সংগ্রহ করে থাকে। ক্লিয়ার? তার মানে কি? চলতি এবং স্থায়ী, চলতি এবং সঞ্চয়। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে। ব্যাংক হতে ঋণ, ব্যাংক কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে দীর্ঘমেয়াদী ঋণ নিতে পারে, স্বল্পমেয়াদীও ঋণ নিতে পারে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক থেকেও কিন্তু ব্যাংক তহবিল সংগ্রহ করে থাকে। ক্লিয়ার? এটা একটি উৎস। আর যেমনটি আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ঋণের সর্বশেষ আশ্রয়স্থল। এরকম প্রশ্ন কিন্তু অনেকবার আসছে যে কাকে ঋণের সর্বশেষ আশ্রয়স্থল বলা হয়। আর যদি ব্যাংক যদি কোনো জায়গা থেকে ঋণ না পায় তাহলে বাণিজ্যিক ব্যাংক কার শরণাপন্ন হবে? কেন্দ্রীয় ব্যাংকের। কারণ কেন্দ্রীয় ব্যাংকে বলা হয় সকল ব্যাংকের অভিভাবক। আচ্ছা, আর কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে যেমনটি ঋণ নিতে পারে ঠিক সেরকম ভাবে মুদ্রা বাজার থেকেও কিন্তু ঋণ নিতে পারে। মুদ্রা বাজার, ব্যাংক কিন্তু মুদ্রা বাজার হতেও, আমার মার্কারের খালি শেষ, সরি। আচ্ছা, মুদ্রা বাজার থেকেও কিন্তু ব্যাংক ঋণ নিতে পারে স্বল্পমেয়াদী। আচ্ছা, এবার আসি মুদ্রা বাজারটা কি। মুদ্রা বাজার হচ্ছে আর্থিক বাজার। আর্থিক বাজার আবার দুই প্রকার, একটা হচ্ছে মূলধন বাজার আর একটা হচ্ছে মুদ্রা বাজার। মূলধন বাজার কিন্তু দীর্ঘমেয়াদী আর মুদ্রা বাজার স্বল্পমেয়াদী। সেজন্য ব্যাংক স্বল্পমেয়াদী উৎস হিসেবে মুদ্রা বাজার হতে তহবিল সংগ্রহ করে থাকে, যেখানে যেমন বাণিজ্যিক কাগজ, যেমন হতে পারে পুনঃক্রয় চুক্তি, আমরা এ ধরনের টপিকস পড়েছি। তারপর আমি আবার বলছি, মুদ্রা বাজারে সাধারণত যে স্বল্পমেয়াদী আর্থিক সম্পদগুলো লেনদেন করা হয়, যেমন যেই সব সম্পদে, যেমন বাণিজ্যিক কাগজটার মেয়াদ সাধারণত 270 দিন হয়, 3 মাস থেকে 270 দিন হয়। ঠিক সেরকম ভাবে পুনঃক্রয় চুক্তি আরো অন্যান্য বিষয় আছে, এগুলো হচ্ছে মুদ্রা বাজারের হাতিয়ার। তো এই মুদ্রা বাজার থেকে যে তহবিল সংগ্রহ করা হয় সেটাকে বলা হয় ব্যাংক, যেমন ব্যবসা ঋণের মাধ্যমে। তাহলে এই মুদ্রা বাজার হতে তহবিল সংগ্রহ করতে পারে
ব্যাংক স্বল্পমেয়াদী উৎস হিসেবে। আরেকটি হচ্ছে ঋণ ক্ষতি সঞ্চিতি। এই ঋণ ক্ষতির সঞ্চিতি হিসাব থেকেও ব্যাংক স্বল্পমেয়াদী উৎস হিসেবে মূলধন সংগ্রহ করতে পারে। তো আমরা মোটামুটি এই তহবিলের যে উৎসগুলো, ব্যাংক তহবিলের উৎসগুলো কি কি হতে পারে? দীর্ঘমেয়াদী উৎস, আরেকটা হচ্ছে স্বল্পমেয়াদী উৎস। দীর্ঘমেয়াদী উৎসগুলো কি কি আমরা জানলাম, পরিশোধিত মূলধন, সঞ্চিতি তহবিল, বিশেষ আমানত হিসাব, তারপর হচ্ছে তোমার সিকিউরিটিজ বা বিক্রয়, তারপর হচ্ছে সিকিউরিটিজ বা ঋণপত্র বিক্রয়। আরেকটি হচ্ছে স্বল্পমেয়াদী উৎসের মধ্যে যেমনটি আমরা লিখলাম আমানত হিসাব, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ, মুদ্রা বাজার থেকে ঋণ, ঋণ ক্ষতি সঞ্চিতি হিসাব। তো এই হচ্ছে আমাদের যে স্বল্পমেয়াদী উৎস, আরেকটি হচ্ছে দীর্ঘমেয়াদী উৎস ব্যাংক তহবিলের আলোচনা। তো ব্যাংক তহবিলের কিন্তু এই টপিকসগুলো কিন্তু আমাদের আজকে এই টপিকসের মধ্যে সীমাবদ্ধ না, আমাদের আরও আছে এখানে। যেমন আমাদের ঋণ বিশ্লেষণ করতে হবে এবং জামানতের প্রকারভেদ, এর ধারণা, পাশাপাশি তোমাদের যে সমস্যাগ্রস্ত ঋণটা কি, এবং ঋণের কিছু প্রকারভেদ আছে, ঋণের বিবেচ্য বিষয় রয়েছে, ঋণ মঞ্জুরের কিছু বিবেচ্য বিষয় রয়েছে, সেগুলো আলোচনা করতে হবে। তো এত কিছু তো আর আমি এক টিউটোরিয়াল শেষ করতে পারবো না, ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে তোমাদের যতটুকু পারি পরের আলোচনাগুলো শেষ করবো। তো আজকে এই পর্যন্তই। সবাই এখান থেকে একটু ভাষায় ভালো করে প্র্যাকটিস করবে এবং যতটুকু সম্ভব বাসায় থাকার চেষ্টা করবে, বাসা থেকে একদমই বের হবে না। ওকে, তো সবাই বাসায় থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।